আপনি যদি প্রশ্ন করেন যে তালাল আসাদ আসলে কোন পক্ষে, এই প্রশ্নটা তালাল আসাদের সাথে একদমই যায় না। তালাল আসাদের কাজ হচ্ছে যেই পক্ষগুলো আছে সেই পক্ষগুলোর সমস্যা কি কি এটা ফুটিয়ে তোলা। মডার্নিটি বা আধুনিকতার কিছু মৌলিক ধারণা আছে। তার মধ্যে প্রথম ধারণা হলো ইউরোপিয়ানরা উন্নত আর অবশিষ্ট পৃথিবী অনুন্নত। হোয়াইটরা উন্নত হলো কিভাবে? মডার্নিটির আর্গুমেন্ট হচ্ছে যে সুনির্দিষ্ট একটা পথ অনুসরণ করে সাদারা উন্নত হয়ে উঠছে। সুনির্দিষ্ট একটা পথ মানে সিঙ্গেল ট্রুথ। অন্যরা যদি উন্নত হতে চায় তাইলে ঠিক সেই পথটাই অনুসরণ করতে হবে যেই পথটা সাদারা অনুসরণ করছে। ইউরোপের ইতিহাসের একটা সময় ইউরোপিয়ানরা বা ইউরোপিয়ান রাষ্ট্র সমাজ সবকিছু ধর্ম দ্বারা পরিচালিত হইতো। সময়ের ব্যবধানে এই জায়গাগুলো ধর্মের হাত থেকে ছুটে গেছে অথবা এই জায়গাগুলো থেকে ধর্মকে হটায় দেওয়া হয়েছে, মানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানটা পুরা করছে সেকুলারিজম। তালাল আসাদ কে? তালাল আসাদ হচ্ছেন মোহাম্মদ আসাদ নামে বিগত শতকের একজন প্রভাবশালী চিন্তক ছিলেন। তার ছেলে মোহাম্মদ আসাদের পরিচয় আপনারা দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে মক্কার পথ, একটা বই আছে মোহাম্মদ আসাদের, এই বইটা পড়বেন। অথবা মুসা আল হাফিজ সাহেবের সাথে সোহাগ ভাইয়ের রকমারিতে একটা পডকাস্ট আছে, হ্যাঁ, বই চিন্তা বা গ্রন্থ চিন্তা এই টাইপের। তো ওই পডকাস্টটা দেখলেও আপনারা মোহাম্মদ আসাদ সম্পর্কে একটা ধারণা পাবেন। তো মোহাম্মদ আসাদের ছেলে হচ্ছে তালাল আসাদ। তারপর হচ্ছে যে আমরা যেই বইটা নিয়ে কথা বলবো, এই বইটা, তালাল আসাদ হচ্ছেন মূলত একজন অ্যানথ্রোপোলজিস্ট বা নৃতত্ত্ববিদ। মানুষের ইতিহাস এগুলো নিয়ে উনি গবেষণা করেন। আমরা আজকে যেই বইটা নিয়ে কথা বলবো এই বইটা 2003 সালে প্রকাশিত হয়েছে। এই বইয়ে যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো ইতিপূর্বে আর্টিকেল হিসাবে কোথাও না কোথাও উপস্থাপন করা হয়েছে। ওই আর্টিকেলগুলোকে একসাথে করছেন, অর্থাৎ 7টা প্রবন্ধকে এই বইয়ে একসাথে করা হয়েছে, যেই প্রবন্ধগুলো আগে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল। এই পয়েন্টটা আমি একটু ক্লিয়ার করতেছি এই কারণে যে যখন আমরা একটা বই লিখি এবং আমার মাথায় থাকে যে আমি 250-300 পৃষ্ঠা লিখবো, তখন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটা খুবই সুন্দর সিকোয়েন্স মেনটেন করি, যে এখান থেকে আলাপটা শুরু করছি ওইখানে গিয়ে শেষ করছি। কিন্তু যখন একটা প্রবন্ধ লেখে তখন উনি লেখেন হচ্ছে 20-30-25 পৃষ্ঠা সর্বোচ্চ। তো ওখানে দেখা যায় সব কিছু এত চমৎকারভাবে ব্যাখ্যা করার মতো সময় বা সুযোগ থাকে না, খুব দ্রুত কথাগুলো বলতে হয় বা মূল কথাগুলো বলতে হয়। আবার বই লিখলে এই চ্যাপ্টারের পর ওই চ্যাপ্টার লিখবো, ওই চ্যাপ্টারের পর ওই চ্যাপ্টার লিখবো, মাথায় একটা আইডিয়া থাকে, ওই আইডিয়া অনুযায়ী বইটা লেখা হয়। কিন্তু আর্টিকেলগুলোকে যখন লেখা হয়েছে, হয়তো উনি 5-10 বছরে এই আর্টিকেলগুলো বিভিন্ন সময়ে লেখছেন বা আরও বড় লম্বা সময় ধরে, তো তখন কিন্তু তার মাথায় এই সিকোয়েন্স ছিল না যে প্রথমে আমি এই আর্টিকেল লিখবো, তারপর ওই আর্টিকেল, তারপর ওই আর্টিকেল, তারপর ওই আর্টিকেল, সবগুলোকে মিলে একটা বই বানাবো, এরকম ছিল না। সবগুলো লেখার পরে তার মনে হয়েছে যে এগুলোকে একসাথে একত্র করা যায়। তো যার কারণে এই বইয়ের আর্টিকেলগুলো অনেকটা এরকম যে এক একটা এক এক বিষয়। তো আর্টিকেলগুলোকে উনি 3টা ভাগে ভাগ করছেন, 7টা আর্টিকেলতে 3টা ভাগে ভাগ করছেন। প্রথম অংশের নাম হচ্ছে দ্য সেকুলার, দ্বিতীয় অংশের নাম হচ্ছে সেকুলারিজম, আর তৃতীয় অংশের নাম দিয়েছেন সেকুলারাইজেশন। প্রথম পার্টে 3টা আর্টিকেল, দ্বিতীয় পার্টে 3টা আর্টিকেল, আর শেষ পার্টে একটা আর্টিকেল। তো বইটা যখন উনি সংকলন করেন তখন বইয়ের একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা লেখছেন। এমনিতে তালাল আসাদ সম্পর্কে বলা হয় যে তালাল আসাদের বিষয়গুলো বা লেখাজোখা একবার পরে কেউ কখনো বুঝতে পারে না, সে যত বড় পণ্ডিতই হোক, মাল্টিপল টাইমস পড়তে হয় এবং তার লেখাগুলো বোঝা খুবই টাফ। এবং এই বইটা সিলেক্ট করার কারণ এটাই যে যারা পড়তে চাচ্ছে তারা যেন সহজে পড়তে পারে, কোর কনসেপ্টগুলো তাদেরকে পরিচিত করে দেওয়া। এই তো যেটা বলতেছিলাম যে উনি যে ইন্ট্রোডাকশনটা লেখছেন, তো এমনিতেই বললাম যে তালাল আসাদ তো আসলে বোঝা টাফ, আর তার ইন্ট্রোডাকশনটা হচ্ছে সবচাইতে বেশি টাফ। মানে তালাল আসাদের যত রচনাবলী আছে এর মধ্যে সবচাইতে কঠিন একটা হলো ফরমেশনস অফ দ্য সেকুলার বইয়ের যে ইন্ট্রোডাকশনটা উনি দিয়েছেন। তো এই ইন্ট্রোডাকশন সম্পর্কে জহুরুল আসাদ স্যার বিস্তারিত কথা বলবেন। আমরা হচ্ছে আমাদের মুদ্রা কথায় ঢুকি। তো আমি আগে খুব শর্ট একটা রিভিউ দিয়ে নিচ্ছি। আমি যে 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো তার মধ্যে
তালাল আসাদের রচনার আরও কিছু প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো না বুঝলে তার বই পড়া শুরু করলে মানে কি পড়তেছি এটাই ধরা মুশকিল হয়ে যাবে, যে আসলে আদৌ আমি কোনো কিছু পড়তেছি কি না। কারণ ধরেন উনি তার কথা বলার সিস্টেমটা কি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আবার উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে আরেকটা প্রবলেম আছে, এটাও আমার একটা মানে আজকের খুবই কনসার্নের জায়গা, যে তালাল আসাদ যত সূক্ষ্মভাবে এবং যত অ্যাডভান্স বিষয়াদি আলাপ করছেন, এগুলোকে অডিয়েন্সদের সামনে সহজ করে উপস্থাপন করতে গেলে তার মূল যেই এসেন্স, মূল যেই ভাব, ওই ভাবটা আসলে থাকে না, এটা অনেকভাবে সরলীকৃত হয়ে যায়। যাই হোক, আমাদের কিছু করার নাই, আমরা ওই দিকে যাইতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, যে ধরেন আমি ইসলাম ধর্ম নিয়ে কথা বলবো, কথার কথা। ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে গেলে আমরা ধারণা করি যে হয়তো বইয়ের শুরুতে আমরা দেখবো যে ইসলামের পরিচয় কি, ইসলাম কোত্থেকে শুরু হয়েছে, এই ধরনের কথাবার্তা। কিন্তু তালাল আসাদের রচনার প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। সে ধরেন ইসলাম নিয়ে কথা বলবে, তো সে দেখবে যে ইসলামের কোর কনসেপ্টগুলো কি কি। যেমন ধরেন আমরা যদি বলি ইমান, মুআমালাত, মুআশারাত, হ্যাঁ, তারপর সে দেখবে যে ইমানের কোর কনসেপ্টগুলো কি কি। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, নবী রাসূলদের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস। তারপর ধরেন সে দেখবে যে তাকদীরের উপর যে বিশ্বাস, এই বিশ্বাসটা ইসলামের বিভিন্ন ট্র্যাডিশনে বা ধারায় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, ওই ব্যাখ্যাগুলোর ভিতরে ঘাটতি কি কি, এই বিষয়টা নিয়ে সে আলাপ করবে। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করার ভিতর দিয়ে সে ইসলামকে বুঝতে চায়। এখন এটা হচ্ছে আমাদের জন্য খুবই টাফ, কারণ সে কখন কোন পয়েন্ট নিয়ে আলাপ করতেছে এবং কোন পয়েন্ট অফ ভিউ থেকে আলাপ করতেছে, এটা তো ধরা খুবই মুশকিল। আর এর চাইতেও বেশি মুশকিল হলো যে একটা চ্যাপ্টার যখন শুরু করে, লেটস সে যে প্রথম চ্যাপ্টারে উনি কথা বলতেছেন মিথ নিয়ে, তো এই মিথ নিয়ে কথা বলতে গিয়ে উনি একজন স্কলারের রেফারেন্স আনলেন। ওই স্কলার এই মিথ সম্পর্কে যা বলছে, এর মধ্যে দুর্বলতাগুলো কি কি, ওইগুলোর ভিতরে নিয়ে ঢুকে যাবেন। তো তারপর ধরেন আরেকজন স্কলার মিথ নিয়ে কি বলছে, ওইটাকে ধরবেন। ওই স্কলারের কি কি ত্রুটি, ওইটার ভিতরে ঢুকে যাবেন। তো এভাবে দেখা যায় যে তার আলোচনার প্যাটার্ন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। একটা তো বললাম যে প্রথমেই এটা ধরা মুশকিল যে উনি আসলে যে বিষয়ে আলাপ করতেছেন বা কথা বলতেছেন, এই বিষয়ে কি বলতে চাচ্ছেন, এটা ধরে রাখা মুশকিল। আর দ্বিতীয় হচ্ছে যখন কথা শুরু হয় একটা কনসেপ্ট নিয়ে, তখনও দেখা যাচ্ছে যে এই কনসেপ্ট থেকে মাল্টিপল দিকে উনি চলে যাচ্ছেন, আবার ঘুরে অনেক পরে এই জায়গায় আসতেছেন। তো এটার সিকোয়েন্স ধরে রাখা খুব টাফ। তো আপনারা যারা বইটা নিয়ে পড়বেন বা ঘাটাঘাটি করবেন কনসেপ্টগুলো নিয়ে, তাদের জন্য যদি এই বিষয়টা মাথায় থাকে যে তালাল আসাদের রচনার প্যাটার্ন, তাইলে তখন মানে খাবি খাইতে হবে না। আর আমাদের বইয়ের চ্যাপ্টারে ঢোকার আগে আমি আরও কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলতে হবে। তার মধ্যে একটা হলো যে আপনি যদি প্রশ্ন করেন যে তালাল আসাদ আসলে কোন পক্ষে, তালাল আসাদ কোন পক্ষে, এই প্রশ্নটা তালাল আসাদের সাথে একদমই যায় না। কেন যায় না? কারণ হচ্ছে তালাল আসাদ কোনো পক্ষ না। তালাল আসাদের কাজ হচ্ছে যেই পক্ষগুলো আছে, সেই পক্ষগুলোর সমস্যা কি কি এটা ফুটিয়ে তোলা। তো যার ফলে এবং তার প্রত্যেকটা কনক্লুশনে বা প্রত্যেকটা জায়গায় যখন উনি আলোচনার সমাপ্তি টানেন, তখন উনি এটা খুব ক্লিয়ার করে বলে দেন যে এইখানে আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট বা আমার কোনো আর্গুমেন্ট এটা নাই, বা এটা আছে মনে করাটা ভুল হবে। তো তালাল আসাদের মূল কাজ কি? মূল কাজ হলো যে উনি যেই কনসেপ্টগুলো নিয়ে বা যেই ধারণাগুলো নিয়ে আলাপ করেন, সেই ধারণাগুলোতে কি কি সমস্যা আছে, এই সমস্যাটা আমাদের সামনে তুলে ধরা। এই আরেকটা বিষয় আমাদের মাথায় থাকতে হবে যে তালাল আসাদ হচ্ছেন যে পোস্ট মডার্নিস্ট তাত্ত্বিক। এর মানে কি? এর মানে হচ্ছে পোস্ট মডার্নিস্ট মানে হচ্ছে উত্তর আধুনিকতা, মানে আধুনিকতার পরে যারা আসছে। তো তার মানে এর আগে অবশ্যই একটা ধারা ছিল, যে ধারাটা হচ্ছে আধুনিকতাবাদী, যেটাকে আমরা বলি মডার্নিটি বা মডার্নিজম। তো মডার্নিটির তো অনেক দিক দিয়ে কথা হতে পারে, কিন্তু তালাল আসাদ যে বিষয়টাকে মাথায় রেখে কথা বলতেছে, ওই বিষয়টা হলো যে মডার্নিটি বা আধুনিকতার কিছু মৌলিক ধারণা আছে। তার মধ্যে প্রথম ধারণা হলো
ইউরোপিয়ানরা উন্নত আর অবশিষ্ট পৃথিবী অনুন্নত। এটা হচ্ছে প্রথম ধারণা, যে পৃথিবীতে দুইটা অংশ, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে নন হোয়াইট। হোয়াইটরা হচ্ছে উন্নত, নন হোয়াইটরা হচ্ছে অনুন্নত। নাম্বার 2, হোয়াইটরা উন্নত হলো কিভাবে? তো মডার্নিটির আর্গুমেন্ট হচ্ছে যে সুনির্দিষ্ট একটা পথ অনুসরণ করে সাদারা উন্নত হয়ে উঠছে। এই অংশটার উপর আমি ফোকাস করবো। সুনির্দিষ্ট একটা পথ মানে সিঙ্গেল ট্রুথ। অন্যরা যদি উন্নত হতে চায় তাইলে ঠিক সেই পথটাই অনুসরণ করতে হবে যেই পথটা সাদারা অনুসরণ করছে। যদি ওই পথগুলো বা ওই পথটা তারা যথাযথভাবে অনুসরণ করতে পারে তাহলে নন হোয়াইটরাও আধুনিক হয়ে উঠতে পারবে। এখানে দেখেন কয়েকটা কনসেপ্ট চলে আসছে। তার মধ্যে নাম্বার 1 হলো যে ইউরোপিয়ানরা আলাদা একটা জাতি বা হোয়াইটরা আলাদা একটা জাতি, নন হোয়াইটরা আলাদা একটা জাতি, যেটাকে আমরা হচ্ছে ওরিয়েন্টালিজম অক্সিডেন্টালিজমের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা আমাদের আজকের টপিক না। দ্বিতীয় যে পয়েন্টটাতে আমি ফোকাস করলাম সেটা হচ্ছে দেয়ার ইজ এ সিঙ্গেল ট্রুথ। সত্য পর্যন্ত পৌঁছার উপায় শুধুমাত্র একটাই, বা আমি যদি সহজ ভাষায় বলি যে আধুনিক হয়ে ওঠার উপায় শুধুমাত্র একটা, এর বাইরে দ্বিতীয় কোনো পথ নাই। আপনি যদি আধুনিক হইতে চান ওই পথটাই কী করতে হবে? অনুসরণ করতে হবে। ওই পথের বাইরে যা আছে সবগুলো ভুল। তার মানে এখানে দেখেন এটাকে বলা হচ্ছে বাইনারি, মানে একদিকে আছে সত্য আর এর বিপরীতে যা আছে সবগুলো মিথ্যা। অর্থাৎ ইউরোপিয়ানদের যে সিঙ্গেল ট্রুথ বা একক সত্য, এই একক সত্য বাদে আরও যা কিছু আছে সব কিছু হচ্ছে মিথ্যা। হ্যাঁ, তো এই দুইটা কনসেপ্ট খুবই মৌলিক। একটা হলো যে সিঙ্গেল ট্রুথ, আরেকটা হচ্ছে বাইনারি কনসেপ্ট। তো ইউরোপিয়ানরা বা মডার্নিটির যে চিন্তাটা গড়ে উঠছে বা মডার্নিটি অ্যাজ এ মডার্নিটি নিজেকে যেভাবে ডেভেলপ করছে, সেখানে এই ধারণাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। বাইনারি কনসেপ্টগুলো, যেমন ধরেন কথার কথা দিনের মোকাবেলা আসবে রাত, হিরোর মোকাবেলা আসবে ভিলেন, সত্যের মোকাবেলা আসবে মিথ্যা, ইনসাফের মোকাবেলা আসবে জুলুম। হ্যাঁ, তো একটা ভালো হইলে আরেকটা অবশ্যই খারাপ। তো তার মানে মডার্নিটি যদি ভালো হয় তাহলে মডার্নিটির বাইরে যা আছে সেগুলো অবশ্যই সবগুলো কি খারাপ। সো আপনাদেরকে কী হইতে হবে? ভালো হইতে হবে। এই যে মডার্নিটির এই আর্গুমেন্টটা যে সিঙ্গেল ট্রুথ একমাত্র একটাই সত্য, এই জায়গাটাকেই ফোকাস করছেন হচ্ছে তালাল আসাদ, যে আসলেই তারা যেটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটা আসলেই সত্য কিনা। তারা যেটাকে মুক্তির একমাত্র পথ হিসেবে সাব্যস্ত করতে চাচ্ছে এটা আসলেই মুক্তির একমাত্র পথ কি না। এটা হচ্ছে তালাল আসাদের কনসার্নের জায়গা। তো এখন আপনি যদি বলেন যে আবার সেই প্রশ্ন যে তালাল আসাদের মত কি, তালাল আসাদের কোনো মত নাই। তালাল আসাদ জাস্ট ওই জায়গাটাতে ফোকাস করতে যাচ্ছে যে পোস্ট মডার্নিস্ট, যে মডার্নিস্টরা আমাদেরকে যা বলে গেছে সেটা আসলে সত্য কিনা এটা যাচাই করা। আশা করি আমি এই পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। তো এই থিমের উপর ভিত্তি করে এখন তালাল আসাদ তার বইতে মাল্টিপল কনসেপ্ট নিয়ে কথা বলছেন। আমি বলতেছি না যে উনি মডার্নিটি নিয়ে কথা বলছেন, উনি মডার্নিটির গুরুত্বপূর্ণ কিছু ধারণা নিয়ে, এবং কিভাবে বলছেন আমি আগে উদাহরণ দিছি আপনাদেরকে, যে উনি একদম ভিতরে চলে গেছেন, সেই ভিতর থেকে আরও ভিতরে চলে গেছেন। এর ভিতর দিয়ে উনি মূলত কোন জায়গাটাতে ফিরে আসতে চাচ্ছেন? ওই এই জায়গাটাতে যে তারা যেটাকে সিঙ্গেল ট্রুথ হিসাবে প্রতিষ্ঠা করছে সেটা আসলে ট্রু কি না। বিভিন্ন কনসেপ্টের ভিতর দিয়ে উনি এই জায়গাটাকে কী করতেছেন? যাচাই করতেছেন। তো তার বইয়ের একদম প্রথম যেই চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে তিনি একটা ধারণা নিয়ে কথা বলছেন। সে আমি ইয়াটা স্কিপ করলাম, কি বলে ইন্ট্রোডাকশন সম্পর্কে আমার এখানে বেশ কিছু নোটস নেওয়া আছে। তো নোটসগুলো সম্পর্কে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে সময় শর্ট, আর হচ্ছে স্যার আরও ভালোভাবে বলতে পারবেন। বাট এখানে একটা পয়েন্ট আমি আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে এই যে একটু আগেই যেটা বললাম যে বাইনারি কনসেপ্ট, যে এটার বিপরীতে এটা। এই বইয়ের নাম যেহেতু ফরমেশনস অফ দ্য সেকুলার, হ্যাঁ, যে সেকুলার বা সেকুলারিজম কীভাবে গড়ে উঠলো, হ্যাঁ, বা কীভাবে গড়ে তোলা হইল। তো তাইলে অবশ্যই দ্য সেকুলার এর বিপরীতে কিছু থাকতে হবে। এর বিপরীতে কি? এর বিপরীতে আছে হচ্ছে দ্য রিলিজিয়ান। যার কারণে বইয়ের নামে আপনারা দেখবেন যে ফরমেশনস অফ দ্য সেকুলার, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, মডার্নিটি। হ্যাঁ, তো সেকুলারের বিপরীতে উনি কী নিয়ে আসছেন? দুইটা ধর্ম নিয়ে আসছেন, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম। তো আমরা যদি এখানে বাইনারি কনসেপ্ট অ্যাপ্লাই করি, যে একদিকে আছে দ্য সেকুলার,
এর বিপরীতে আছে দ্য রিলিজিয়ন অথবা দ্য রিলিজিয়াস, মানে ধার্মিক লোক বা ধর্ম। তাইলে বাইনারি কনসেপ্ট আমাদেরকে কি বলে, যে একটা যদি ভালো হয় আর একটা খারাপ। তাইলে দ্য সেকুলার অ্যান্ড দ্য রিলিজিয়ন, এখানে ভালো কোনটা? অবশ্যই দ্য সেকুলার, অবশ্যই পশ্চিমাদের তত্ত্ব অনুযায়ী তালাল আসাদ যে জায়গাটাতে অ্যাটাক করতে চাচ্ছেন, তো অবশ্যই দ্য সেকুলার হচ্ছে গুড। তাইলে দ্য রিলিজিয়ন কি হবে? ব্যাড। তো পশ্চিমাদের এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে তালাল আসাদ অনেকভাবে প্রশ্ন করছেন। তার মধ্যে একটা হলো যে পশ্চিমারা যে এই কথাটা বলতে চাচ্ছে যে দ্য সেকুলার বা সেকুলারিজম একটা জিনিস আর রিলিজিয়ন ভিন্ন আর একটা জিনিস, এটা আসলে সত্য কিনা। উনি দেখাইতে চাচ্ছেন যে না, এই যে বিভাজনটা, যে একদিকে সেকুলার আরেকদিকে ধর্ম, এই বিভাজনটাই আসলে কিনা সত্য না। বিষয়টা কি, তালাল আসাদের এখানে তার একটা বক্তব্য আছে, সেটা তিনি বলতেছেন যে সেকুলারিজম ইজন্ট পার্ট অফ রিলিজিয়ান, সেকুলারিজম ধর্মের অংশ না, নেইদার ইটস টোটালি এক্সক্লুসিভ টু রিলিজিয়ান, আবার এটা পুরোপুরি ধর্মের বাইরেও না। অর্থাৎ পশ্চিমারা যে চিন্তাটা দাঁড় করাইছেন যে একদিকে সেকুলার আরেকদিকে ধর্ম, দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস, তালাল আসাদ বলতেছেন যে না, দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস না। বরং ইউরোপের ইতিহাসের একটা সময় ইউরোপিয়ানরা বা ইউরোপিয়ান রাষ্ট্র সমাজ সব কিছু ধর্ম দ্বারা কি হইতো, পরিচালিত হইতো। সময়ের ব্যবধানে এই জায়গাগুলো ধর্মের হাত থেকে ছুটে গেছে, অথবা এই জায়গাগুলো থেকে ধর্মকে হটাইয়ে দেওয়া হয়েছে। তার মানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানটা পুরা করছে সেকুলারিজম। তো তার মানে দেখেন, এটা কিন্তু একটা ট্রেনের মতো, একটা জার্নির মতো। জার্নিটা শুরু হয়েছে কিসের মাধ্যমে? ধর্মের মাধ্যমে। এই জার্নির পরবর্তী অংশটা চলতেছে কিসের মাধ্যমে? সেকুলারিজমের মাধ্যমে। বাট এটা টোটালি সেকুলারিজম না। এই বইতে, পুরো বইতে তালাল আসাদ এটাই দেখাইবেন যে সেকুলারিজম নিজেকে যে এক্সক্লুসিভ দাবি করতে চাচ্ছে, যে সেকুলার যে আইডিয়া সেটা সম্পূর্ণ ধর্ম থেকে আলাদা, এটা উনি দেখেন যে না, সেকুলাররা যে আইডিয়া নিচ্ছে সেটা মূলত ধর্ম থেকেই কোনো না কোনোভাবে মডিফাই করা কিংবা চুরি করা। হ্যাঁ, তো তার মানে কি দাঁড়াইলো, যে ধর্ম একটা অংশ, এর পরবর্তী অংশ হচ্ছে সেকুলারিজম, এবং এই পরবর্তী অংশটা ধর্ম থেকে সম্পূর্ণরূপে ভিন্ন তা না, বরং এটা ধর্ম থেকেই নানাভাবে ইন্সপায়ার্ড, এবং সমাজের বহু ক্ষেত্রে এখনও পর্যন্ত ধর্ম এবং সেকুলারিজম একই সাথে কাজ করে। এখানে তিনি যুক্তরাজ্য এবং ফ্রান্সের উদাহরণ দিচ্ছেন, ওদিকে যাচ্ছি না। তো সর্বপ্রথম কোশ্চেন হলো তার এটা, যে সেকুলাররা যেটা দাঁড় করাইতে যাচ্ছে, একদিকে দা সেকুলার আরেকদিকে দা রিলিজিয়ন। তালাল আসাদ বলতেছে না, দুইটা এরকম দুই দিকে না, দুইটা মানে ইতিহাসটা এত সরল না যে একদিকে এটা আরেকদিকে ওটা। তো এখানে আমি যে পয়েন্টগুলো বলছি সেখান থেকে আরেকটু এলাবোরেট করি, যে এই বইয়ের কনসেপ্টগুলোতে এই জিনিসটা ফোকাস করেন, যে তালাল আসাদ প্রথম যে আর্গুমেন্ট দিলেন যে ধর্ম একটা অংশ, ধর্মের হাত থেকে যে জায়গাগুলো ফাঁকা হয়ে যায়, সেই ফাঁকা জায়গাগুলো দখল করে নিছে কে? সেকুলারিজম। এখন এই দখলের প্রক্রিয়াটা কি, এটা হচ্ছে আমাদের আজকের মূল মানে আলাপের বিষয়, যে সেকুলারিজম কীভাবে ধীরে ধীরে এই জায়গাগুলো দখল করে নিছে। তো একটু আগে আমরা যেটা বলছি যে বাইনারি কনসেপ্টের মূল থিম কি, যে একটা ভালো আর একটা খারাপ। তো এখন দেখেন যে আমরা একটু মাত্রই যেটা বললাম, যে ধর্মের কনসেপ্টগুলো সেকুলারিজম ব্যবহার করতেছে, ধর্ম এই জায়গাটা ছেড়ে দিছে, সেই জায়গাটা দখল করে নিচ্ছে সেকুলারিজম। কোন কনসেপ্টগুলো ব্যবহার করতেছে? ধর্মের কনসেপ্টগুলোই ক্ষেত্রবিশেষে কী করতেছে? ব্যবহার করতেছে। তাইলে এখানে বাইনারি কনসেপ্ট কোথায় গেল? একটু আগে যে বললাম যে সেকুলারিজম যখন কোনো ধারণাকে ব্যবহার করে, এর বিপরীত যা আছে সবগুলোকে সে বাতিল করে দেয়। তাহলে এখানে এটা কিভাবে কাজ করতেছে? এখানে এটা এইভাবেই কাজ করে যে একই ধারণা ধর্ম ব্যবহার করতেছে, একই ধারণা সেকুলারিজমও ব্যবহার করতেছে। বাট সেকুলারিজম যখন এই ধারণাটাকে ব্যবহার করে তখন সেটা হয়ে যায় গুড, আর ধর্ম যখন এই ধারণাটাকে ব্যবহার করে তখন এই ধারণাটা হয়ে যায় ব্যাড। বুঝতে পারছেন? সেকুলারিজম যখন এই ধারণাটাকে ব্যবহার করে তখন সেটা হয় ট্রুথ বা সত্য, ধর্ম যখন এই ধারণাটাকে ব্যবহার করে তখন সেটা হয় লাই অথবা মিথ্যা। বুঝতে পারছেন? কথাগুলো সব একটু মানে কি বলে ভাষা বা তাত্ত্বিক হয়ে গেল। এখানে আমি একটা এক্সাম্পল দিই। ফার্স্ট চ্যাপ্টারে উনি এক্সাম্পলটা দিচ্ছেন, এক্সাম্পল তো না মানে অত্যন্ত জটিলভাবে আলাপ করছেন, কিন্তু সামারিটা এটাই। হ্যাঁ, তো প্রথম চ্যাপ্টারে তার আলাপের মূল বিষয় হচ্ছে মিথ বা মিথোলজি। হ্যাঁ, উনি সর্বপ্রথম গেছেন যে মিথ
শব্দের উৎপত্তিটা কোথায় এবং এর অর্থ কী। হ্যাঁ, উনি দেখাচ্ছেন যে মিথোলজি এই শব্দের উৎপত্তি হচ্ছে গ্রিক ভাষায়। এখানে দুইটা আলাদা আলাদা শব্দ, একটার নাম হচ্ছে একটা হচ্ছে মিথোস, আরেকটা হচ্ছে লোগোস। একটা হচ্ছে মিথোস, আরেকটা হচ্ছে লোগোস। মিথোস অর্থ হচ্ছে, এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করেন, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, মিথোস অর্থ হচ্ছে ট্রুথ, সত্য, আর লোগোস অর্থ হচ্ছে মিথ্যা। এটাই হচ্ছে এই শব্দগুলোর একদম শাব্দিক অর্থ। এই শব্দগুলোর উৎপত্তি বা মিথোস শব্দটার উৎপত্তি কোত্থেকে আসছে, বা আর্লি ইউজ, প্রথম দিকে কোন গ্রিকরা এটাকে ইউজ করতো। তো গ্রিকরা যেহেতু প্যাগান ছিল, সেখানে নবী রাসূলদের কোনো বালাই ছিল না। তো নবী রাসূলরা যে সোসাইটিতে না থাকে, সেই সোসাইটিতে আধ্যাত্মিক আরও কিছু শ্রেণী থাকে। হ্যাঁ, যেমন ধরেন আপনারা যদি মক্কার ইতিহাস দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে মক্কায় কোন শ্রেণীটার বা এই যে সাংস্কৃতিক আধ্যাত্মিক নেতৃত্ব কোন শ্রেণীটার হাতে ছিল বলতে পারবেন কেউ? কবি সাহিত্যিকদের হাতে। এক্স্যাক্টলি, কবি সাহিত্যিকদের হাতে। তো তার মানে কবি সাহিত্যিকরা আধ্যাত্মিকতা, পরলৌকিকতা, জীবনের অর্থ, দর্শন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি করে, ডিল করে। তো যেই সোসাইটিতে নবীরা মানুষের জীবনের উদ্দেশ্য কি, হ্যাঁ, জীবনের লক্ষ্য কি, এই শিক্ষাগুলো নিয়ে আসে না, ওই সোসাইটিতে সাধারণত এই জায়গাটা কাদের দখলে থাকে? কবিদের দখলে থাকে, দার্শনিকদের দখলে থাকে। হ্যাঁ, গ্রিক সোসাইটিতে এক্স্যাক্টলি এই বিষয়টাই ঘটছিল, যে গ্রিক কবিরা এই মিথোস শব্দটাকে ব্যবহার করত। তো কবিদের পরে আসছে দার্শনিকরা। একদম শুরুর দিককার দার্শনিকদের যেই সিলসিলাগুলো, গ্রিক দার্শনিকদের সিলসিলা, সেখানে একটা অংশ আছে, তাদেরকে বলা হচ্ছে সোফিস্ট। হ্যাঁ, আপনারা এই নামই পাবেন, গুগলে সার্চ করলেও পাবেন। এবং সোফিস্টরা হচ্ছে আমাদের আধুনিক যুগে স্কেপটিসিজম বা এই যে সন্দেহবাদ, এটার আদি মানে উদ্ভাবক হচ্ছে সোফিস্টরা। তো এই সোফিস্টরা মিথোস শব্দটাকে ব্যবহার করত, আর এদের আগে ব্যবহার করত কারা? কবিরা। তো কবিরা যখন ব্যবহার করত, এখন দেখেন যে, বা পৌরাণিক কাহিনী, হ্যাঁ, বর্তমানে আমরা একদম সিম্পল বাংলায় মিথ বলতে কি বুঝি? পৌরাণিক কল্পকাহিনী, দেবদেবীদের কাহিনী, এই ধরনের। তো এখন দেখেন একজন কবি যখন সে মিথ রচনা করতেছে এবং এই মিথটাকে সে সমাজে প্রচার করতেছে, তখন তার ধারণাটা কি? তার ধারণাটা হচ্ছে যে সে হয়তো আধ্যাত্মিকতা হোক, গড হোক, বা সুপার ন্যাচারাল কোনো শক্তি হোক, যে কোনো কিছুর সাথে তার কি হয়েছে, একটা না এক ধরনের কানেকশন হয়েছে। ওখান থেকে সে কিছু দৃষ্টিভঙ্গি বা ইনসাইট পাইছে, সেগুলোকে সে কী করতেছে, নিজের ভাষায় বা ব্যক্ত করতেছে। ধরেন খুব সিম্পলি যদি বলে, আমাদের উপমহাদেশের হিন্দু যোগী সন্ন্যাসীরা, হ্যাঁ, তারা ধ্যান করে একটা কিছু পায়, সেটা তাদের ভক্তবৃন্দকে বলে। এখন দেখেন সে যেই বাক্যগুলো বলতেছে বা যেই ঘটনাগুলো বলতেছে, এই ঘটনাগুলোর উৎস কিন্তু কোথায়? সুপার ন্যাচারাল, অর্থাৎ মানুষের বাইরে কোনো একটা শক্তি, হোক সেটা প্রকৃতি, হোক সেটা স্রষ্টা, বা হোক সেটা অন্য কোনো কিছু। দার্শনিকরা যখন আসলেন, দার্শনিকরা বলতেছেন যে মানুষের যত ভাষা, যত শব্দ, সমস্ত ভাষা এবং শব্দের উৎপত্তি হচ্ছে এই পৃথিবী। এর বাইরে ভাষা, শব্দের কোনো উৎপত্তিস্থল নাই। কবিরা বলতেছে যে তারা যেই মিথ বলতেছে, এই মিথটা যে কোনো না কোনো একটা সুপার পাওয়ার দ্বারা পরিচালিত। আর তার পরবর্তী দার্শনিকরা বলতেছে যে না, এখানে কোনো সুপার পাওয়ার আসলে নাই। কবিরা যা বলতেছে এর সব কিছু এই পৃথিবী থেকেই উৎসারিত। হ্যাঁ, তো তাইলে কবিরা কেন বলতেছে যে তার এই কথাগুলো সুপার ন্যাচারাল বা অতি প্রাকৃতিক কোনো শক্তির দ্বারা অনুপ্রাণিত? এই কথা কেন বলতেছে? এই কথা বলতেছে মানুষকে প্রতারিত করার জন্য। কারণ এটা যদি না বলে, তাইলে তার কথা মানুষ কী করবে না?
বিশ্বাস করবে না। এবং এখানে আরও একটা কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে কবি সাহিত্যিকরা যে বিষয়গুলো বলে সেগুলোতে কিন্তু এই যে মানে সামাজিক নীতিনৈতিকতাও থাকে। হ্যাঁ, জীবন কীভাবে পরিচালনা করা উচিত, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তো এগুলো মানুষের জীবনে উপকারী। তো এখন দার্শনিকরা বলতেছে যে কবিরা যেই কথাগুলো বলতেছে বা যেই মিথগুলো বলতেছে, এই মিথগুলো হলো সোশ্যালি ইউজফুল লাই, মানে সামাজিকভাবে কল্যাণকর মিথ্যা। এখন দেখেন, আমরা যদি আবার শুরুতে ফিরে যাই যে মিথোস এই শব্দের মানে কি ছিল? সত্য কথা। কিন্তু 2-3টা ট্র্যাডিশন পার হয়ে আসার পর এই শব্দের মানে কি দাঁড়ায় গেল? সোশ্যালি ইউজফুল লাই, সামাজিকভাবে মানে কল্যাণকর, কিন্তু জিনিসটা কি? মিথ্যা ছিল, সত্য হয়ে গেল মিথ্যা। এবং এই যে ডিভিশন, এই ডিভিশনের ভিতর দিয়ে আরও কিছু ধারণা চলে আসছে। একটা হলো ন্যাচারাল ভার্সেস সুপার ন্যাচারাল, ফিজিক্স ভার্সাস মেটাফিজিক্স। দার্শনিকরা বলতেছে ন্যাচারাল মানে কি? এই পৃথিবী যেটাকে আমরা দেখতেছি, ধরতেছি, বুঝতেছি, সেটা হচ্ছে ন্যাচারাল। আর কবিরা যেটা বলতেছে সেটা তাইলে কি? সেটা হচ্ছে সুপার ন্যাচারাল, সেটা আমাদের এই ধরা ছোঁয়া জগতের বাইরে। এখন কথা হলো যে ওই জগৎটা কি আসলে আছে না নাই? দার্শনিকদের কথা খুব সিম্পলি, সেটা নাই। তাইলে সেগুলো তারা বলতেছে কেন? বলতেছে প্যাশন থেকে। অর্থাৎ সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত সম্পর্কে যেই কথাগুলো বলা হয় সেগুলোর উৎস হলো প্যাশন, মানুষের আবেগ। আর নেচার বা প্রকৃতি সম্পর্কে যেই কথাগুলো বলা হয় সেগুলোর উৎস হলো রিজন বা যুক্তি। বুঝতে পারছেন? ফিজিক্স ভার্সাস মেটাফিজিক্স, আমাদের ধরাছোঁয়ার পৃথিবী যেটাকে আমরা বুঝি, আর মেটাফিজিক্স জন্ম মৃত্যু খোদা এই সে আছে কি নাই সেগুলো জানি না। তো এখন দেখেন, আমরা একটু আগে যেটা বললাম যে বাইনারি কনসেপ্ট, সবগুলো কিন্তু এখানে কি হয়ে গেল? হাজির হয়ে গেল। যে একদিকে কবিরা বলতেছে মিথুস, দার্শনিকরা বলতেছে এগুলো কি আসলে মিথ্যা। সত্য কোনটা? কবিরা যেটা, দার্শনিকরা যেটা বলতেছে, দার্শনিকদের যে মিথ সেটা হচ্ছে সত্য মিথ, আর কবিদের যে মিথ সেটা হচ্ছে মিথ্যা মিথ। কবিদের মিথের উৎস কি? উৎস হচ্ছে প্যাশন। আর দার্শনিকদের যেই বক্তব্য, সেই বক্তব্যের উৎস কি? রিজন, যুক্তি। কবিরা কথা বলে কোন জগৎ নিয়ে? মেটাফিজিক্স নিয়ে বা সুপার ন্যাচারাল জগৎ নিয়ে। আর দার্শনিকরা কথা বলে ফিজিক্স নিয়ে এবং নেচার নিয়ে। এখন দেখেন, এই যে বাইনারি কনসেপ্ট, এখানে সর্বক্ষেত্রে বর্তমান আধুনিক যুগে আমরা প্রায়োরিটি দেই কোনটাকে? আমরা কি নেচারকে প্রায়োরিটি দেই নাকি সুপার ন্যাচারালকে প্রায়োরিটি দেই? নেচারকে প্রায়োরিটি দিই। আমরা কি ফিজিক্সকে প্রায়োরিটি দেই নাকি মেটাফিজিক্সকে প্রায়োরিটি দিই? ফিজিক্সকে প্রায়োরিটি দিই। আমরা কি সোশ্যালি ইউজফুল লাইকে প্রায়োরিটি দিই না সত্যকে প্রায়োরিটি দিই? সত্যকে প্রায়োরিটি দিই। তো তার মানে সেকুলারিজম বা মডার্নিটি যেই ধারণাগুলোকে নিয়ে আসছে, এর সবগুলো হচ্ছে হিরো, আর এর বিপরীতে যা আছে সবগুলো হলো ভিলেন। এই যে সময়ের বিবর্তনে মিথুস সত্য থেকে কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল। এবং এটা কিন্তু কত সনের কথা? খ্রিস্টপূর্ব 300 শতকের আগের কথা। তো তারপরে আমরা পার হয়ে আসছি প্রায় 2000 প্লাস 323 বছর। তো এখন মিথ বলতে আমরা কি বুঝি? এক্স্যাক্টলি কিন্তু সেটাই, যে মিথ বলতে আমরা বুঝি যে কিছু কুসংস্কার, কিছু অন্ধবিশ্বাস যেগুলোর কোনো কি নাই, বাস্তবতা নাই, যারা পশ্চাৎপদ, যুক্তিবোধ নাই, তারা এগুলোতে বিশ্বাস করে। দ্যাটস অল। এই হচ্ছে মিথের কনসেপ্টটাকে সেকুলারিজম যেভাবে গড়ে তুলছে। এরপরে আর অনেকগুলো ধারণা নিয়ে কথা বলছে এই চ্যাপ্টারেই। তার মধ্যে একটা হচ্ছে সেক্রেট অ্যান্ড প্রোফেন। সেক্রেট মানে কি? সেক্রেট মানে হচ্ছে পবিত্র। সেক্রেট মানে পবিত্র। তো এমনিতে বলেন তো, পবিত্রতার ধারণাটা সরাসরি কিসের সাথে সম্পৃক্ত? ধর্মের সাথে সম্পৃক্ত। পবিত্রতার ধারণা যেখানেই আসে সেটা কিসের সাথে রিলেটেড হয়? ধর্মের সাথে রিলেটেড হয়। তো ইতিহাসের শুরু থেকে বিষয়গুলো এরকমই ছিল যে পবিত্রতা ধর্মের সাথে সম্পৃক্ত। কিন্তু ইউরোপে 15 শতকে যে রিফরমেশন মুভমেন্ট হয়েছে, হ্যাঁ, মানে ধর্মীয় সংস্কার আন্দোলন, যেটার ভিতর দিয়ে খ্রিস্টানদের নতুন আরেকটা ধারার কি হয়েছে? জন্ম হয়েছে। প্রোটেস্ট্যান্টিজম মানে প্রোটেস্ট্যান্ট মতবাদের জন্ম হয়েছে। তো এই যেই মুভমেন্টটা, রিফরমেশন মুভমেন্ট, এই মুভমেন্টের সময় পবিত্রতার যেই ধারণা, এই ধারণাগুলোতে
কিছু কোশ্চেন চলে আসছে। যেমন দেখেন, মানে প্রোটেস্ট্যান্টদের একদম মূল মানে বিতর্কের জায়গাটা কোনটা ছিল? তাদের মূল বিতর্কের জায়গাটা ছিল হচ্ছে যে বাইবেল কি আসলেই অক্ষরে অক্ষরে গডের বক্তব্য কিনা, তাই না? তো এটা ছিল মূল আর্গুমেন্টের জায়গা। তো এতদিন পর্যন্ত মানুষ বিশ্বাস করতো যে বাইবেল হচ্ছে একদম সরাসরি গডের পক্ষ থেকে আসা এবং প্রত্যেকটা অক্ষর গড নিজের মুখে কি করছে বলছে, এখানে কোনো ধরনের কোনো বিকৃতি হয় নাই। এটাকে তারা মানে বাতিল করে দিতে চাইছে। তারা দেখাইতে চাইছে যে না, আসলে বাইবেল কার কাছ থেকে আসে নাই? গডের কাছ থেকে আসে নাই। বাইবেল কোত্থেকে আসছে? মানুষের রচনা। এবং বর্তমানে মোটামুটি বলা চলে এর উপর কনসেনসাস আছে, বা একদম মানে সবার ঐকমত্য আছে আর কি, যে বাইবেল আসলে লম্বা একটা সময় ধরে মানুষ রচনা করছে। খ্রিস্টানরা এখন এইভাবেই বিশ্বাস করে, কিন্তু ওইটা আমাদের জায়গা না। আমাদের জায়গার বিষয় হলো যে এই যে রিফরমেশন মুভমেন্টের যেই মূল ফোকাস পয়েন্ট, যে বাইবেল স্রষ্টার বাণী কি স্রষ্টার বাণী না, এর ভিতর দিয়ে পবিত্রতার যেই ধারণা, এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। কিভাবে? যে এতদিন তারা ধরে নিছে যে বাইবেল কার থেকে আসছে? স্রষ্টার কাছ থেকে আসছে। যদি এটা ওই যে একটু আগে যে সফিস্টদের কথা বললাম, যে সফিস্টার যেটা বলছে, যে সফিস্টার তো এটা স্বীকার করতো না যে পৃথিবীর বাইরে থেকে কোনো কিছু আসতে পারে। তো তাইলে তারা কি ভাবতো? তারা অন্তত এটা ভাবতো যে এটা হচ্ছে ডিভাইনলি ইন্সপায়ার্ড, অর্থাৎ মানে অতিপ্রাকৃতিক কোনো সত্তা বা সুপার ন্যাচারাল কোনো একটা অংশ দ্বারা অনুপ্রাণিত। হয়তো তার পক্ষ থেকে আসে নাই, কিন্তু সেখান থেকে সে কি পাইছে? অনুপ্রেরণা পাইছে। যেমন ধরেন কথার কথা খুব সিম্পলি, হিমালয়ে গিয়ে ধ্যান করছে, ধ্যান করে তার মনে হয়েছে সে একটা কিছু পেয়ে গেছে, তারপরে সে এটা নিয়ে আসলো। তো তার কাছে মনে হচ্ছে যে মানুষের বাইরে কোনো একটা কিছুর দ্বারা সে অনুপ্রাণিত। তো দুইটা জিনিস দাঁড়াইলো বাইবেলের ক্ষেত্রে। একটা হচ্ছে যে হয়তো এটা সরাসরি স্রষ্টার বাণী, দ্বিতীয়ত যদি এটা স্রষ্টার বাণী নাও হয়ে থাকে তবুও এটা স্রষ্টা কর্তৃক অনুপ্রাণিত। কিন্তু রিফরমেশন মুভমেন্টের মাধ্যমে এই ধারণাটাও উল্টে গেছে। তারা বলতেছে যে নো, দিস ইজ নট ডিভাইনলি ইন্সপায়ার্ড, দিস ইজ সোললি স্পেকুলেশনস। স্পেকুলেশনস মানে কি? জাস্ট আমাদের ধারণা, আমাদের ধারণা। আক্ষরিক অর্থেই মানে স্বর্গ থেকে বা আল্লাহর পক্ষ থেকে কোনো অনুপ্রেরণা, ইসলামের পরিভাষায় আমরা যেটাকে বলি ইলহাম, হ্যাঁ, অর্থাৎ কারো হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ঢেলে দেওয়া। তো এরকম ইলহাম হয়েছে বা ইন্সপাইরেশন আসছে, বিষয়টা এমন না। তাহলে বাইবেল কি? বাইবেল হচ্ছে যারা রচনা করছে শুধুমাত্র তাদের ধারণা। স্রষ্টা সম্পর্কে তারা কি ধারণা করে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের কি ধারণা, মুসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের কি ধারণা, নবীদের সম্পর্কে তাদের কি ধারণা, সেই ধারণাগুলোই শুধুমাত্র কোথায় আছে? বাইবেলে আছে। তার মানে এতদিন পর্যন্ত বাইবেলের যে পবিত্রতা ছিল সেই পবিত্রতাটা এখন কি হয়ে গেল? নাই হয়ে গেল। এটা একদম, এটাকে বলে প্রফেনিটি, মানে এটা খুবই জাগতিক একটা বিষয় হয়ে গেছে। তো তাইলে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে। দেখেন, এতদিন ধর্ম যে পবিত্রতার যে জায়গা, মানুষের নৈতিকতা, হ্যাঁ, জীবনবোধ, এই জায়গাটা দখল করে রাখছে কে? ধর্ম। এখন রিফরমেশন মুভমেন্টের ভিতর দিয়ে যখন ধর্মের এই পবিত্রতা বাতিল হয়ে গেল, ধর্ম কি হয়ে গেল? জাগতিক বিষয়ে পরিণত হইল। তাইলে প্রশ্ন, তাইলে আমার ওই নৈতিকতার যে শূন্যস্থানটা, ওই শূন্যস্থানটা পূরণ করবে কে? পবিত্রতার যেই ধারণা, সেই জায়গাটা পূরণ করবে কে? বা ধর্মীয় বিষয়গুলো যদি পবিত্র না হয়, তাহলে কোন জিনিসটা পবিত্র? বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে ইউরোপিয়ান তাত্ত্বিকরা নতুন আরেকটা সেক্রেড থিংস বা পবিত্র জিনিস আবিষ্কার করছেন। তো এখান থেকে সমস্ত রাজনৈতিক চিন্তার শুরু। তো এখানে এই পশ্চিমা তাত্ত্বিকরা বা সেকুলারিজম বা লিবারালিজম পবিত্রতার ধারণাটা কার উপর আরোপ করছে? নেচারের উপর। ধর্ম পবিত্রতার ধারণাটা আরোপ করছে কার উপর? স্রষ্টার উপর বা ধর্মের উপর বা ধর্মীয় ধারণাগুলোর উপর। সেকুলারিজম বা লিবারালিজম আমাদেরকে দেখাচ্ছে এই জিনিসগুলো আসলে নিছক কুসংস্কার, মিথ। পবিত্র কি? পবিত্র হচ্ছে নেচার, এবং নেচার থেকে আসা বিষয়গুলো সবচাইতে পবিত্র। নেচার থেকে কি আসছে? নেচার থেকে আসছে হচ্ছে মানে রাইট টু প্রপার্টি, রাইট টু লিবার্টি। এই যে আমার স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটা হচ্ছে পবিত্র। এবং ওই স্টেট অফ নেচারে আমার যেই অধিকার ছিল, হিউম্যান রাইটস, সেটা হচ্ছে পবিত্র। সেখানে আমার যেই সম্পদ ছিল, সেই সম্পদটা হচ্ছে পবিত্র। তো তার মানে পবিত্রতার জায়গায় যে শূন্যতাটা তৈরি হয়েছে, এই শূন্যতাটা এখন
আবার ফিল আপ হয়ে গেছে কিসের মাধ্যমে? ভিন্ন কিছু পবিত্র জিনিসের মাধ্যমে। এবং এই মিথের উপর ভিত্তি করেই সেকুলারিজম, দ্য সেকুলার, লিবারালিজম বা বর্তমান স্টেট মানে নেশন স্টেট জাতিরাষ্ট্র কী করছে? গড়ে উঠছে। এখন আমাদের কাছে প্রথমভাবে শুনলে মনে হইতে পারে এখানে আর অনেক আলোচনা আছে, করে নিয়ে আসছি, সেগুলোতে যাওয়ার সুযোগ নাই। বাট খুদ সেকুলার তাত্ত্বিকদের মধ্যে এই বিতর্কটা আছে। মানে আমি যখন বললাম যে তারা এই জিনিসগুলোকে আমাদের চোখে পবিত্র বানিয়ে ফেলছে, তো আমাদের মনে একটু খুশখুশি কাজ করে, যেগুলি মনে হয় আমরা আসলে একটু বাড়ায় বলতেছি। তারা মনে হয় বিষয়টা এইভাবে দেখে না, কারণ তারা তো রিজনেবল, তারা হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা করে। এতক্ষণ তো দেখলাম যে মিথ মানে হচ্ছে মিথ্যা, এগুলো ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন লোকদের কাজ। তো যারা রিজন দিয়ে চিন্তা করে তারা আবার কিভাবে এই মিথের পিছনে পড়বে? এটা শুনতে একটু অদ্ভুত লাগে না? তো এখানে অনেকগুলো কোটেশন নিয়ে আসছে, আমি প্রায় 1 পৃষ্ঠার বেশি, সবগুলো পড়ার টাইম নাই, আমি জাস্ট অল্প কিছু কোটেশন শোনাচ্ছি। এখানে তালাল আসাদ 2 জন তাত্ত্বিকের বক্তব্য নিয়ে আসছেন। একজন হচ্ছে মার্গারেট কোনাভেন, আর একজন হচ্ছে স্টুয়ার্ট হ্যাম্পশায়ার। এই দুজনের মধ্যে বিতর্ক হচ্ছে এটা নিয়ে যে সেকুলারিজম যে মিথের উপর নির্ভরশীল, মানে তারা সকলেই একমত যে সেকুলার যেই মতাদর্শ এটা মিথের উপর নির্ভরশীল। এখন তাদের মধ্যে বিতর্কের বিষয় যে আমরা কি সেকুলার ইডিওলজিকে এই মিথের উপরই নির্ভরশীল রাখবো নাকি অন্য কিছুর উপর নির্ভরশীল করে তুলব। তো এক্ষেত্রে স্টুয়ার্ট হ্যাম্পশায়ারের মতামত হচ্ছে যে মিথের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে সেকুলারিজমের উপর নানা দিক থেকে অ্যাটাক আসতেছে। ওই অ্যাটাকগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, যেমন ধর্মদার কথা তালাল আসাদ অ্যাটাক করতেছে, এই অ্যাটাকগুলো থেকে যদি বাঁচতে চাই তাইলে আমাদের সেকুলারিজমের ভিত্তি হিসাবে মিথ বাদেও ভিন্ন কিছু বিষয়কে কী করতে হবে? নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তার মত। তার মানে বুঝতে পারতেছেন সে হচ্ছে মানে লিবারেল সেকুলার, সে চাচ্ছে যে সেকুলার ধর্মকে একটু কী করা? সংস্কার করা। কিন্তু আমি আরেকজনের যে নাম বললাম যে মার্গারেট কোনাভেন, সে বলতেছে যে না, সেকুলারিজম শুধুমাত্র মিথের উপরেই নির্ভরশীল থাকতে হবে। আমি তার কোটেশনগুলো একটু পড়ি। আচ্ছা, এর আগে তালাল আসাদ প্রশ্ন করতেছেন যে কেন তাদের মিথ এত দরকার। ওইলেন বলতেছেন যে ওয়াই ডিড দ্য অ্যানসেস্টরস অফ লিবারালিজম এমপ্লয় দ্য টার্মিনোলজি অফ নেচার ইন দিস ওয়ে। যে লিবারালিজমের যেই পূর্বপুরুষরা ছিল তারা কেন এই যে একটু আগে যে টার্মসগুলো বললাম, মিথ, মানে তারপরে কি বলে পবিত্রতা, গড, নেচার, এই ধারণাগুলোকে এইভাবে কেন ব্যবহার করলেন? সে বলতেছে সিম্পলি বিকজ ইন দেয়ার থট দ্য আইডিয়া অফ নেচার সার্ভ টু এক্সপ্লেন অ্যান্ড জাস্টিফাই থিংস। তাদের চিন্তায় নেচারকে যদি এই পবিত্রতার জায়গাটা দেওয়া হয় তাইলে তারা এমন কিছু বিষয়কে ব্যাখ্যা করতে পারে যে বিষয়গুলোকে তারা তাদের মতো করে ব্যাখ্যা করতে চায়। এমন কিছু বিষয়কে যৌক্তিক হিসাবে উপস্থাপন করতে পারে যে বিষয়গুলোকে তারা যৌক্তিক হিসাবে উপস্থাপন করতে চায়। তার ভাষ্য হচ্ছে নেচার সার্ভ টু এক্সপ্লেন অ্যান্ড জাস্টিফাই থিংস। কিছু জিনিসকে এটা কি করে? জাস্টিফাই করে এবং ব্যাখ্যা করার সুযোগ এনে দেয়। এই জন্য তারা নেচারকে কি করতেছে? পবিত্র হিসাবে পূজা করতেছে। তারপরে আমি ওই যে তার একটা কোটেশন পড়তেছি যে মার্গারেট কোনাভেন, সে বলতেছে ফর লিবারালিজম নেভার হ্যাজ বিন অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ওয়ার্ল্ড বাট এ প্রজেক্ট টু বি রিয়েলাইজড। The nature of early liberalism, the humanity of our own day may be talked about as if they already exist, but the point of talking about them is that they are still to be created. মানে সে বলতেছে নেচার সম্পর্কে আমরা এমনভাবে কথা বলবো যেন মানুষ মনে করে যে পৃথিবীতে নেচারটা আসলে এইভাবেই এক্সিস্ট করে। কিন্তু সে বলতেছে যে আমরা যে নেচার সম্পর্কে এইভাবে কথা বলবো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে এটা বাট এ প্রজেক্ট টু বি রিয়েলাইজড। এটা পৃথিবীতে এখনও এইভাবে প্রতিষ্ঠিত হয় নাই, আমরা চাই এইভাবে এটা প্রতিষ্ঠিত হোক। সেই জন্য আমরা এটাকে এমনভাবে বলবো মানুষ যেন মনে করে যে এটাই তো সত্য। যেমন এখন আমাদের মাথায় বলছি হ্যাঁ ন্যাচারাল রাইট তো আসলেই, হিউম্যান রাইটস আসলেই ন্যাচারাল রাইট, কিন্তু নেচার কোত্থেকে আসলো? হোয়াট ইজ নেচার? হ্যাঁ, সর্বশেষ লাইনটা হচ্ছে মানে মোস্ট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ ডার্ক প্লেস। পৃথিবী হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, হুইচ নিডস রিডেমশন বাই দ্য লাইট অফ এ
লাইট অফ এ মিথ, যেই পৃথিবীর মুক্তি দরকার কিসের মাধ্যমে? লাইট অফ এ মিথ, একটা মিথের মাধ্যমে এই পৃথিবীর কি লাগবে? মুক্তি লাগবে। তো সেই মিথটা কোন মিথ? সেকুলার অ্যান্ড লিবারেল মিথ। তো এই ছিল হচ্ছে মানে প্রথম চ্যাপ্টারের সামারি, যে এই চ্যাপ্টারে তালাল আসাদ মিথ বিষয়টাকে নিয়ে আলাপ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সে কোত্থেকে শুরু করছে, যে মিথের একদম সূচনা বিন্দু, সেখান থেকে কিভাবে মিথের অর্থটা চেঞ্জ হয়ে গেল এবং সেই শূন্যস্থান তৈরি হলো। ওই শূন্যস্থান কে দখল করলো? সেকুলারিজম দখল করলো। কিসের মাধ্যমে? নতুন কোনো কিছুর মাধ্যমে? সেম মিথের মাধ্যমে, সেম পবিত্রতার ধারণার মাধ্যমে। কিন্তু তারা জিনিসটাকে এমনভাবে এস্টাবলিশড করছে বা এমনভাবে এটাকে উপস্থাপন করছে যে এই উপস্থাপন থেকে এটা মনে হবে যে দিস ইজ এক্সিস্ট, হ্যাঁ, এটা আমাদের বাস্তবে কি করে অস্তিত্বমান। কিন্তু তারা বলতেছে না, এটা আসলে অস্তিত্বমান না, এটাকে আমাদের অস্তিত্বে আনতে হবে। আনার উদ্দেশ্যে আমরা এমনভাবে বলবো মানুষ যেন মনে করে এটা কি আছে। ওকে, তো এই ছিল হচ্ছে প্রথম চ্যাপ্টারের সামারি। তো আজানের সময় হয়ে গেছে সম্ভবত, না? আচ্ছা, নামাজের পরে আমি আর কথা বলার সময় পাবো না। তো দ্বিতীয় চ্যাপ্টারে আলাপ করছেন হচ্ছে এজেন্সি অ্যান্ড পেইন নিয়ে, আর তৃতীয় চ্যাপ্টারে আলাপ করছেন ক্রুয়েলটি অ্যান্ড টর্চার নিয়ে। এজেন্সি অ্যান্ড পেইন মানে কি? এজেন্সি মানে হচ্ছে যে আমাদের কর্তৃসত্তা, যে মানুষ যে কোনো কিছু করে নিজের ইচ্ছায়, স্বাধীন ইচ্ছাধিকার, এটা হচ্ছে এজেন্সি, অর্থাৎ কোনো কিছু করার ক্ষমতা, এটা হচ্ছে এজেন্সি। আর পেইন মানে কি? পেইন মানে হচ্ছে, পেইন বলতে আমরা যেটা বুঝি দুঃখ, কষ্ট, দুর্দশা। হ্যাঁ, তো এখন সেকুলারিজমের সাথে তালাল আসাদের এই পয়েন্ট নিয়ে আলাপের মানে কি? উনি সেকুলারিজমকে বুঝতে চাচ্ছেন কিসের মাধ্যমে? এজেন্সি অ্যান্ড পেইনের মাধ্যমে। তো আমি একদম মানে 2-3 বাক্যে যদি বলি, এখানে তালাল আসাদ যে বিষয়টা আইডেন্টিফাই করতে চাচ্ছেন যে সেকুলারিজম এর মূল দর্শন হলো যে মানুষের এজেন্সিকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ পৃথিবীতে সবচাইতে ক্ষমতাশালী হিসেবে কাকে প্রতিষ্ঠা করা? মানুষকে প্রতিষ্ঠা করা। মানুষ যেন যা চায় তাই করতে পারে, তার ইচ্ছা বা তার এজেন্সির পথে কোনো কিছু যেন কী হইতে না পারে, বাধা হইতে না পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে এটা অবশ্যই একটু ডিপ আলাপ, যে আমাদের জীবনের পারপাস কি, আমাদের জীবনের পারপাস কি। তো এজ এ মুসলিম আমরা তো আমাদের জীবনের একটা পারপাস আছে, কিন্তু যখন আপনি ধর্মকে বাদ দিবেন তখন আপনার জীবনের পারপাস কি? তো লিবারেল ইডিওলজি থেকে জীবনের পারপাস হচ্ছে মিনিমাইজিং পেইন, অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা দূরীভূত করা, দুঃখ দুর্দশা দূরীভূত করা। তো তার মানে এজেন্সি এমন একটা জিনিস, এটাকে যদি আপনি পুরোপুরি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন থেকে কি দূর হয়ে যাবে? পেইন দূর হয়ে যাবে। আর এই পেইন দূরীভূত করাটাই মানুষের জীবনের আলটিমেট মাকসাদ, বুঝতে পারছেন? তো এখন এই এজেন্সির পথে বা এজেন্সি এক্সারসাইজের পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো সরাইতে হবে এবং পেইন কি বলে রিমুভ করার ক্ষেত্রে যত ধরনের উদ্যোগ আছে সমস্ত উদ্যোগ নিতে হবে। ভিন্নভাবে যদি বলি, ধর্ম বিভিন্ন ক্ষেত্রে মানুষকে পেইনের ভিতর দিয়ে নেয় এবং ধর্ম বিভিন্নভাবে মানুষের এজেন্সিকে কী করে? খর্ব করে। খুব সিম্পলি, আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন না ধর্মের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধর্মের কারণে আমরা এমন অনেক কিছু করি যেগুলো আমাদের শারীরিক মানসিক ইচ্ছার বিরুদ্ধে যায়, কিন্তু তারপরে আমরা কি করি? মানে পেইনের ভিতর দিয়ে যাই। তো লিবারাল বা সেকুলারিজম দেখাতে চাচ্ছে যে ধর্ম মানুষের এজেন্সিকে নষ্ট করে এবং ধর্ম মানুষকে কিসের ভিতর দিয়ে নিয়ে যায়? পেইনের ভিতর দিয়ে নিয়ে যায়। তো সেকুলারিজমের লক্ষ্য কি? সেকুলারিজমের লক্ষ্য হলো মানুষের এজেন্সিকে প্রতিষ্ঠা করা এবং তাকে সব ধরনের পেইন থেকে কি করা? মুক্তি দেওয়া। কিন্তু তালাল আসাদ দেখাচ্ছেন যে এটা করতে গিয়ে তারা আরও ডাবল পেইনের ভিতরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তো বলতেছে যে তোমার এজেন্সি ফিরিয়ে দিব, কিন্তু এজেন্সি আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এজেন্সি ফিরিয়ে দিতে গিয়ে সে আমাদের এজেন্সি খর্ব করে ফেলতেছে এবং আমাদের পেইন মিনিমাইজ করতে গিয়ে সে আমাদেরকে ভিন্ন ধরনের পেইনে নিয়ে যাচ্ছে। প্রশ্ন কি? প্রশ্নটা হইল যে তোমার এজেন্সি খর্ব হবে, বাট সেটা কে করবে? সেটা কি ধর্ম করবে না রাষ্ট্র করবে? তোমাকে পেইনের ভিতর দিয়ে যেতে হবে, বাট সেই পেইনটার অধিকার কে? পেইন দেওয়ার অধিকার কে রাখে? ধর্ম রাখে না রাষ্ট্র রাখে? যেমন ধরেন কথা চুরি ডাকাতি করলে আপনার কী বলে শাস্তি আছে না দেশে? এটা তো অবশ্যই পেইন। হ্যাঁ, রাষ্ট্রে আমরা যা খুশি তা করতে পারি না, আমাদের এজেন্সি কি হচ্ছে? খর্ব হচ্ছে। তো তারা এগুলোকে আবার সুন্দর সুন্দর নাম দিছে, সেগুলোকে বলছে ডিসিপ্লিনারি পেইন। হ্যাঁ, অর্থাৎ এই পেইনের মাধ্যমে আপনাকে একটা বৃহত্তর জীবনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে রিলিজিয়াস পেইনের মাধ্যমে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? খুব সিম্পল। হ্যাঁ, তো এই যে সেকুলারিজমের এই আর্গুমেন্টটাকে চ্যালেঞ্জ করছেন তালাল আসাদ এই দ্বিতীয় পয়েন্টে। আর তৃতীয় পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টেরই, মানে তৃতীয় চ্যাপ্টারই একটা মানে কি বলে এক্সটেনশন। ওখান থেকে কিছু ধারণা আছে। একটা হচ্ছে ক্রুয়েলটি অ্যান্ড টর্চার। যেমন ধরেন এই যে পেইন মিনিমাইজ করতে গেলে কী করতে হবে? ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, আর টর্চার মানে হচ্ছে নিপীড়ন। আমরা সহজ বাংলা যা বুঝি সেটাই ধরে নিচ্ছি অর্থ। হ্যাঁ,
মানে আপনি কারো ওপর নিষ্ঠুরতা করলেন এবং তার উপর কী করলেন, নিপীড়ন করলেন। তো এটা আবার শুরু হয়েছে সেই একই চিন্তা থেকে যে ধর্ম কি করে, ক্ষেত্র বিশেষে ধর্ম এই ক্রুয়েলটি বা টর্চারের স্বীকৃতি দেয়। এবং মানে সেকুলারিজম বা লিবারালিজমের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো সব ধরনের ক্রুয়েলটিকে অ্যাবলিশ করা বা বিলুপ্ত করা, সব ধরনের টর্চারকে কী করা, বিলুপ্ত করা। এটা হচ্ছে তাদের মূল কথা, মানে সেকুলারিজমের মূল থিম। তাহলে এখন কথা হলো যে এটা আসলে করা গেছে কিনা। বলছে যে না, এটা করা যায় নাই। রাষ্ট্র আমাদেরকে নিপীড়ন করে না, রাষ্ট্র আমাদেরকে নিপীড়ন করে। এখানে তালাল আসাদ টোটাল চ্যাপ্টারটাকে দুই ভাগে সাজাইছেন। তার মধ্যে একটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন করা যাবে কি যাবে না। এই যে দেখেন, সেকুলার ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত রাষ্ট্রগুলো, সেই সমস্ত রাষ্ট্রগুলোতে আপনার উপর টর্চার করা যায় কি না? টর্চার করা যায়, রাষ্ট্রের আইনেই আছে, সেগুলো কি করা যাবে, টর্চার করা যাবে। এখন এই যে তাদের সামনে একটা মানে কি বলে ডিলেমা তৈরি হয়েছে, প্যারাডক্স তৈরি হয়েছে যে আমি একদিকে বলতেছি যে তোমাকে টর্চার থেকে মুক্ত করব, ধর্মের টর্চার থেকে, দ্যাটস ওয়াই আমি কি করতেছি, সেকুলারিজম বা লিবারালিজম নিয়ে আসছি, তুমি এদিকে আসো। কিন্তু আমি এর ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে তুলছি, সেই রাষ্ট্র আবার কী করতেছে, টর্চার করতেছে। তাইলে এখন এটার মানে এই প্যারাডক্স কিভাবে সলভ করব। তো এই প্যারাডক্স সলভ করার জন্য তারা যেটা করার ট্রাই করে, তার মধ্যে একটা হচ্ছে এই টর্চারের সংজ্ঞাটা বদলে দেয়, বা এই শব্দের মানে ভিন্ন আর একটা শব্দ নিয়ে আসে, যেটা আসলে টর্চার না, এটা আসলে ক্রুয়েলটি না, এটা ওই যে ডিসিপ্লিনারি পেইন। হ্যাঁ, এর মাধ্যমে মানুষকে কী করা হয়, বৃহত্তর একটা স্বার্থের দিকে পরিচালিত করা হয়। আবার কিছু কিছু রাষ্ট্র, এখানে খুব সিম্পলি ইসরায়েলের উদাহরণ আনছেন, যে ইসরায়েল এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে টর্চার নিষিদ্ধ, যে রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কি টর্চার নিষিদ্ধ। তাইলে ফিলিস্তিনিদের উপর কী চলে, ফিলিস্তিনিদের উপর কী চলে। তো 2 মিনিট। তো এখন তাইলে আমাদের মানে আপনার দৃষ্টিতে কি বুঝতেছেন যে ইসরায়েল বলতেছে যে সে তার নাগরিকদের উপর কী করবে না, টর্চার করবে না, এবং সে তার নাগরিকদের উপর কোনো ক্রুয়েলটি করবে না। তাহলে ফিলিস্তিনিদের উপর যেটা হচ্ছে সেটা কি? এটা রাষ্ট্রের সামনে এই প্যারাডক্স তৈরি হলো না, সংকট তৈরি হলো। এখন এই সংকট ইসরায়েল কিভাবে পাড়ি দিছে? এই সংকট ইসরায়েল খুবই সিম্পলভাবে পাড়ি দিছে। সেটা হচ্ছে দে আর নট মাই সিটিজেন। আমি টর্চার করবো না কাদের উপর, আমার সিটিজেনদের উপর। হ্যাঁ, তো তার মানে ইসরায়েলের উপর, ইহুদিদের উপর আমি কী করবো না, যদিও এটা অ্যাপ্লিকেবল করা যায় না, এবং সেই জন্য মানে রাষ্ট্রের সামনে এই প্যারাডক্সগুলো তৈরি হয়েছে, বুড়ি বুড়ি প্যারাডক্স। হ্যাঁ, কিন্তু ফিলিস্তিনিদের উপর যেটা, সেটাকে সে লিগালাইজ করছে কীভাবে? সেটাকে লিগালাইজ করছে যে স্যার আমার সিটিজেন না, সো নন সিটিজেনদের উপর আমি কী করতে পারি, টর্চার করতেই পারি। আরও একটা প্যারাডক্স হচ্ছে যুদ্ধ। পৃথিবীর সমস্ত রাষ্ট্র কীকে স্বীকৃতি দেয়, যুদ্ধকে স্বীকৃতি দেয়, এবং যুদ্ধের জন্য রাষ্ট্রের সবচেয়ে বড় কী হয়, বাজেট ব্যয় হয়। রাষ্ট্রের সবচেয়ে এলিট বাহিনীগুলো, সবচেয়ে শক্তিশালী মানে কি বলে পপুলেশনটা কিসের জন্য তৈরি থাকে, যুদ্ধের জন্য তৈরি থাকে। তো যুদ্ধ মানে কি, যুদ্ধ ইনহেরেন্টলি হচ্ছে ক্রুয়েলটি অ্যান্ড টর্চার। যুদ্ধে কি আপনি কী করবেন, কাউরে ফুল তো দিবেন না। তো তাইলে আপনি একদিকে বলতেছেন যে আপনি ক্রুয়েলটি অ্যান্ড টর্চার অ্যাবলিশ করতে চান, অন্যদিকে আপনার রাষ্ট্রের বা এর ভিত্তিতে, এই মতবাদের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে উঠতেছে, সেই রাষ্ট্রের সর্বোচ্চ মেধা, শ্রম, অর্থ ব্যয় হয় কিসের পিছনে, ক্রুয়েলটি অ্যান্ড টর্চারে। কীভাবে আপনি পারফেক্ট হয়ে উঠবেন ওইটার পিছনে। যুদ্ধের মাকসাদ কি, যে আমি কত মানে এফিসিয়েন্টলি টর্চার করতে পারি, আমি কত এফিসিয়েন্টলি আমার প্রতিপক্ষকে বিনাশ করে দিতে পারি, দ্যাটস অল। যুদ্ধাস্ত্র যে ডেভেলপ করা হচ্ছে, এর পিছনে মূল মোটিভ কি, আমার প্রতিপক্ষকে আমি কত দ্রুত এবং কত ভয়াবহভাবে টর্চার করতে পারি। হ্যাঁ, তো এই যেই প্যারাডক্সগুলো, এগুলো তুলে নিয়ে আসছেন তৃতীয় চ্যাপ্টারে। তো এই ছিল হচ্ছে প্রথম 3 চ্যাপ্টারের একদম খুবই ভাষা এবং খুবই মানে হাসটি একটা ওভারভিউ। তো মাগরিবের পর ইনশাআল্লাহ বাকি চ্যাপ্টারগুলো নিয়ে কথা হবে, যেগুলো স্যার কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।